রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙা আছিল বিভৎস রকমের মাগিবাজি, ইয়াটুকু বিভৎস রকমের মববাজি। তো এটা শুনে ওর কথা শুনে 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন। তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না। তো তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন। তো এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফারহানার আব্বা। রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষে দিচ্ছে। সাব্বাস, বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মার্শাল্লাহ, অভিনন্দন। আরেকজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন, যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, চকুল্লা যায়। কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি টুকু মগবাজি, মগবাজি না মগবাজি কয়, ঠিক থাকতে পারলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, বুলডোজার আমি জোগাড় করছিলাম। আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নম্বর ভাঙার। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন, হয়েছে কিনা জানি না। নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন? ইন্ডিয়ার ঠিক আনিছেন জন্য 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানুফসি পড়িচ্ছিলেন, তাই খেয়াল করতে পারেন নাই। এবার বুঝেছেন তো কেন এই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব করে কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতার যাবি, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকলে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করবো না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন হ্যাডাম থাকলে। আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমো। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি, ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কন্ত, এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আমরা যখন রাজনীতি না করে ধরে নিখাইতেছি, তখন রুমিন ফারহানা টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, শ্রী অকৃতজ্ঞ থাকবে বলে কইতেছে। কোকিল কাকের বাসায় ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহানা বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাউ। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন, শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না করে ধরে নিকালে রুমিন বহাল তবে বাংলাদেশে থাকে। দেখেন, শুনেন। আমরা রুমিন ফারহানাকে খুঁজে পাচ্ছি না, ও এমন সাজ সেজে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটি ওর দিকে থাকে, ওর কথাই সবাই শুনে। তার কথা শোনার জন্য সাজে? অবশ্যই এমন ভাবে সেজে থাকবে যাতে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আর কিছু ভালো না, কথা সুন্দর করে বলো না। কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন, যখন আপনি কি তাকে পছন্দ করেন? বোন হিসেবে পছন্দ করি। শামীম ভাই কেমন লাগে? এটা রাজনীতি করতে না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আমাদের তো আসলে বহুত পুরানো আমাদের পারিবারিক। এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান, আওয়ামী বয়ান সহ্য করছে এই যে রুমিন আর এই ফজু পাগলার? কারণ এটা বিএনপি পলিসি। বিএনপি মনে করে এই যে আওয়ামী লীগের ভোট গুলো সে টাইম বেগলে বইলে বিএনপির এটা সেন্ট্রাল ডিসিশন, খুব ভালো ডিসিশন করে, ওখানে বুদ্ধি বেশি, তো সেজন্য ভালো ভালো ডিসিশন নেয়। আওয়ামী লীগের ভোট টানবি, কিন্তু বিএনপির যারা আগে ভোট দিত তারকে দিবি, ভোট দিবি না। তারা জিন্দেগি ভোট দিবি না। বিএনপির বুদ্ধি বেশি হইলো আক্কেল কম, ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বেরোবি। যমুনা টিভির টক শো রুমিন ফারহানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। আমরা সন্ধ্যার পরে বহু বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন। তার মানে সে নিরাপদ ছিল আওয়ামী লীগের আমলে। আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগ আমলে কারা নিরাপদ ছিল। বাংলাদেশে গত 15 বছর কেউ নিরাপদ ছিল না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ, কেউ নিরাপদ ছিল না। থাকলে ভোট, গেলে জমি, এই ছিল তাদের মূল মন্ত্র। হ্যাঁ, নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের ভাঙপাটোয়ারার সঙ্গে যুক্ত, তারা নিরাপদ ছিল। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই। কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। দেখেন
আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গাড়ি গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে তুমি নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না, বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে। তারা আমার পুরো বাসাকে অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন। শুধু তাই না, সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতেই, আবার দিনের বেলায় তার গাড়িতে হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে, গাড়িতে বাড়ি দিতে থাকে। ওনারা যারা গাড়ি ঘিরে ছিল, আমি বলি গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে, যার ফলে আমি প্রাণে বেঁচে যাই। ক্যাঙ্কার মিশা কথা কয়, দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ করে বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে না এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখালাম না, ওটা দেখাই। উনি কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকার সেই নোংরামিতে যুক্ত হল। শুনেছেন? তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই করে কইতেছে নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে? হ্যাঁ, ও দেখেন না আপনারা, ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া, ওর বাটাম ভেঙে দেবেন, যেটি দেখবেন একেবারে হারামজাদা। আবার টকশো করে, আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনির্বাচিত সরকারের সাথে ভালো। শুধু একটা কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হবে। প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। আমি কনজারভেটিভ বলছি 55টা, নূর ভাই বলেন 100টার মতো, মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায়। সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন চায় না শুধু তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভালো। 2024 নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? ছয়টা নির্বাচিত সরকার, কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক, বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারহানা হাসিনা কাইনা বসাক, হ্যাঁ, রুমিনের ধারণা ওই ইলেকশনে জিতবি। রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে ওই গোয়ার আসবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। আমি তো একসময় বেক্সিম ফার্মাত কাজ করতাম, ওই যে দরবেশ বাবা উঠি তো, ওই যে পাপন ভাই আসছিলেন সেলস ম্যানেজার। তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা, মানে হাসিনার মুখ বন্ধ রাখা। রুমিনার ফজলু দুইটা এই রেটে যদি মুখ চালায় যেতে পারে না, তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না, বিএনপি আগামী নির্বাচনে গোহারা আসবি, ফ্ল্যাট হয়ে যাবি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ, এটা বোঝানোর জন্য রুমিন ফারহানা কারণ বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা চিন্তার ঘটনাকে উল্লেখ করছে। একদমই তাই। একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে, একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। কিন্তু বাস্তবতা হইলো হাতে গোনা 2-1টা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল, বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করছে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে, নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এই যে সাহেব কিছু স্যাম্পল দেখেন না বিএনপির ডাকাতি, হ্যাঁ দেখা করে দেখান, দেখেছেন? এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির, দেখেছেন? এবার বিএনপি কিছু চুরির ঘটনা দেখান না, এটা সাহেব অল্প দেখেন, বেশি দেখেন না, দেখেছেন? এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখান না, এটা সাহেব অল্প দিচ্ছে না, দেখান বেশি দেখেন না। আবার হাতপেল করবি, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাকির সাথে, দেখেছ কত, দেখেছ কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসেন, দেখেন, দেখেছেন? হ্যাঁ, কি মজা। এবার আসেন রুমিন ফারহানা কইতেছে যে ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, কূটনীতি সহ কোনো দিকে নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না। আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। শুনেছেন? আচ্ছা, আমরা রিজার্ভ দেখি, তাই না? অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে, তাই না? এখন রিজার্ভ কত জানে? রিজার্ভ আছে প্রায় $25.8 বিলিয়ন। 1 বছর আগে মানে 2024 মেতে রিজার্ভ কত ছিল? $24.2 বিলিয়ন। তার মানে 1 বছরের ব্যবধানে $1.5 থেকে $1.6 বিলিয়ন বৃদ্ধি পাইছে।
শুধু তাই না, প্রথম 10 মাসে প্রফেসর ইউনূসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের 1 বছরের ঋণ পরিশোধের চাইতে 33% বেশি, গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে, মুদ্রাস্ফীতি কমিছে, দেখিসাও বিনিয়োগ বাড়িছে প্রায় 30%, দেখিসাও ওইদিকে খুঁজে পায় না। খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিছে না বিদেশে, বিএনপির মামলাগুলো খালাস হয়ে যেতেছে না, রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না, গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না, আর রুমিন ফারহানার চোখে কিছুই পড়ে না। পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়। উনি যদি সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয়, কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটার রিপিটেশন উনি করেছেন। এখন এর মাঝখানে তো 6 মাস, তাই না? ওনারা যদি সাকসেসফুল হতেন, 12টা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নাই, 2টা সাবজেক্টেও সাকসেসফুল হতেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না। ওনারা প্রত্যেকটা সেক্টর, আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। কিন্তু বাস্তবতা হইলো গায়ে লাগুক আর নাই লাগুক, রিজনের কথা তো সত্যি কইছে, তাই না? 53 বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতাতে আসিছে, রাষ্ট্র মেরামতের সুযোগ তো পাইছে, তাই না? এমনকি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাইছে। তাহলে কেন দেশটাকে এমন ভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না? কিছু গ্রুপ অফ পিপল যারা দেশ এবং দেশের বাইরে ইউনূসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে, তাদের বাইরে যারা দেশের বাইরে থাকে তাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যদি একটা ম্যাসাকার হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায়, এই লোকগুলো কিন্তু কিছু যাবে আসবে না। তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনূসের পেছনে থাকার ভান করছে। বাইরের লোক কারা? রুমিন ফারহানা, হ্যাঁ, তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাকে বুঝাইতেছেন, হ্যাঁ, কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি, পরিষ্কার করে কবে পারবেন ধান্দাবাজি করছি কোন? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো চাতক পাখির মতো চেয়ে থাকিছিলেন আমগের দিকে, পাঙ্খা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে, এনারা খারাপ হয়ে গেছি, তাই না? আমরা তো ভালো না, ভালো লিয়ে থাকো, এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে। আমাদের কি হীন উদ্দেশ্য আছে? রুমিন ক লাগবি, কি হীন উদ্দেশ্য আছে? আমাদের কি প্রয়াস আর আপনাদের কি মতলব, দুটোই মানুষ জানে। মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে, মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনূসের সরকার 5 বছর থাকুক। নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে। আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না, পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে। 5 বছর ইউনূস সরকার থাকবে, 5 বছরের সংস্কারের পর সুন্দর সাবলীল একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট দিয়েছি, এই ভোটটা আমার গণনা হবে, এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে। কোনো নির্বাচন দরকার নাই, কোনো নির্বাচন দরকার নেই। কিসের জন্য নির্বাচন দরকার? নির্বাচন সরকার তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কি করেছে বলেন তো? কি করেছে? এভাবে হাহাকার। এখন তো মানুষ খেতে পাচ্ছে, সবকিছুই সুন্দরভাবে চলছে, কোনো হাহাকার নাই। চালের বাবা একটু বাড়ছে, 10 টাকা 5 টাকা বাড়ছে, এটা কোনো ব্যাপার না, এটা বাড়ছে চলে আসবে। নির্বাচন চাই না আমরা, নির্বাচন চাইলে অকল লুটবো, এমন কোন বিএনপি চাইলে বিএনপি লুটবো, বিএনপি তৈরি মনে করে। এই আরো 5 বছর থাক, এই দেশের মানুষ ভালো থাকবে। যে সরকারি আইবো লুটপাট করবো, মানুষের গুম খুন করবো, এই কানে নির্বাচন আরো পরে দেওয়াটাই উত্তম আমি মনে করি। এখন যে পরিস্থিতি দেশে, ঠিক আছে, আরো পরে দেওয়াটাই ভালো মনে করি। দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে না, ঠিক আছে, নির্বাচন আরো 2-4-5 বছর পর হওয়াটাই আমার হিসাবে বলি ভালো। আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, আমি আগে কইছি। আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়া দিছে, বেশি খুশায়েন না। হ্যাঁ, তাইলে কলে একেবারে ফ্ল্যাট করিয়া দিব, একেবারে সাবধানে কথা বলা শিখেন। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না, সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য, টকশোর। 32 নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনি ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেইখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে, আজ যাদের গালি দেন কাল তাদের ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসের জায়গা নাই, ইতিহাসের জায়গা জনতার। জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে, জনগণ হিসাব দেবে, ভোটের বাক্সে হিসাব দেবে, সেই দিন বুঝে নিও। ইনকিলাব জিন্দাবাদ।